আচ্ছা, এই কৃষির জ্বালানির অভাবে প্রথম এখনকার জ্বালানির প্রথম আঘাতটা যেটা সেই বোরোতে। আপনারা যারা জানেন কৃষিবিদ তারা জানেন বোরো এখন ফসল ফলনের বা থোর আসার পর্যায়ে। এই সময় পানিতে পর্যাপ্ত পানি দিতে হয়, না হলে থোর যদি না গজায় ঠিক মতো তাহলে ফলন কমে গিয়ে চিটা হয়ে যাবে ফল। সুতরাং প্রচুর সেচ ব্যবস্থা দরকার। এরপরে হারভেস্ট করার জন্য প্রচুর জ্বালানি বা ডিজেলের আমার দরকার হবে। এবং এই রিজার্ভ সরবরাহ সীমিত থেকে 15 থেকে 20% জমির সেচ কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। সঠিক পরিমাণে সেচ না দেওয়ার ফলে 20 থেকে 25% ফসল হ্রাস পেতে পারে। এবং আপনারা জানেন বোরো হলে আমাদের সবচেয়ে বড় ফসল, প্রায় আমাদের টোটাল খাদ্যদ্রব্যের 55 থেকে 60% আসে বোরো থেকে। সুতরাং এটাকে আমাদেরকে রক্ষা করতে হবে। পাশাপাশি আর একটা যেটা আউশ চাষের সময় হয়ে আসে, পর্যাপ্ত জমি প্রস্তুতি করা এবং এর ব্যবস্থা যদি আমরা না করতে পারি তাহলে আউশের প্রভাব হবে। অবশ্য সেচের ক্ষেত্রে আউশ একটু কম প্রাধান্য, কারণ সেচ বৃষ্টি নির্ভর হওয়ার কারণে এখানে প্রেসার একটু কম পায়। এছাড়া সামার ভেজিটেবল ব্যাপকভাবে প্রভাব পড়বে এবং 3 থেকে যেটা ফসল উৎপাদন, টোটাল ফসল উৎপাদনে 3 থেকে 4 ভাগ কমায় দিতে পারে, যা 30 থেকে 35 লক্ষ টন খাদ্য আমাদেরকে ঘাটতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এক্ষেত্রে মুনাফা 10 থেকে 25% লস হবে, মুনাফা কমে যাবে। এবং আপনারা জানেন বোরো বেশি সেচ নির্ভর, বেশি আধুনিকায়ন নির্ভর। সুতরাং বোরো ক্ষেত্রে বিশেষে এমন বোরো ধানের ফসল কৃষকের জন্য প্রফিট 0 পর্যন্ত নেমে যেতে পারে। আচ্ছা, কৃষিতে জ্বালানির প্রভাবে আবর্জনার কথা আমি বলেছি, গ্রীষ্মকালীন সামার ভেজিটেবলের কথা বলেছি। হেক্টর প্রতি 60-70 জনের প্রতি মাসে 15 থেকে 20,000 লিটার তেল আমাদের দরকার। এটা আমরা না করতে হলে আমাদের সমাজে গ্রীষ্মকালীন শাকসবজি ফলমূল উৎপাদন 20% পর্যন্ত কমে যেতে পারে। সবজি, ডাল এবং অন্যান্য পুষ্টিকর ফসলের উৎপাদন 15 থেকে 25% পর্যন্ত কমে যেতে পারে। দেশের অর্থনীতিতে তার প্রভাব হয় কৃষি শ্রমিকের আয়ের উপরে 10 থেকে 20% নেতিবাচক প্রভাব পড়বে। খাদ্য নিরাপত্তার সংকটের সম্ভাবনা বৃদ্ধি পাবে, যা দেশের আভ্যন্তরীণ বাজার এবং আন্তর্জাতিক খাদ্য আমদানিতে চাপ সৃষ্টি করবে। খাদ্য আমদানিতে যদি চাপ সৃষ্টি করে তাহলে আপনার রিজার্ভে চাপ করবে। আপনারা জানেন আমাদের রিজার্ভ বিগত রিসেন্ট পাস্ট তত্ত্বাবধায়ক সরকার 30 বিলিয়নে নিয়ে গেছিলেন, সেই রিজার্ভ এখন কমতেছে, 21-22-এ চলে আসছে। কারণ তারা এক্সট্রা ফুয়েল আমদানি করতে যে তার উপরে মারাত্মকভাবে চাপ পড়ছে এবং আপনি মূল্যস্ফীতি অনেক পণ্যের দামে এখন বাড়াতে 7 দিন 10 দিনের 15 দিন স্টক কোনো বাফার স্টক না, অন্তত 1-1.5 মাস 2 মাসের বাফার স্টক আমাদের থাকা দরকার। যারা বিপদের সময় আমাদেরকে বিপদে ফেলবে সেই তাদের উপরে নির্ভর আমরা যেন না করি। ফসল উৎপাদনের সঞ্চয়ের জন্য পরিকল্পনা, বড় আয়োজনের জন্য পর্যাপ্ত ডিজেল রিজার্ভ নিশ্চিত করতে হবে। খাদ্য মজুদ বৃদ্ধি করতে কৃষি যন্ত্রপাতি ব্যবহারে সরকারের তহবিল ভর্তুকি দিতে হবে। আগেই বলেছি আমাদের 18% ফুয়েল যে লাগে, সরকার যেন যতই ক্রাইসিস এটাকে ইনট্যাক্ট রাখে, এটাকে আনটাচ রাখে, কোন রকম ডিস্টার্ব যেন না করে। কারণ এই খাদ্যের সংকট হলে সরকারের রাজনীতি কোথায় যায় সরকার তখন হয়তো টের হবে। আচ্ছা, খাদ্য আমদানি পরিকল্পনা, বাজার স্থিতি। মূল খাদ্য শস্যের জন্য দীর্ঘমেয়াদী আমদানি চুক্তি করতে হবে। ফুয়েলের জন্য 10-20-15 বছরের আমদানি চুক্তি একজনের সাথে এমন ভাবে করতে হবে ক্রাইসিসের সময় সে আমাদেরকে বিপদে না পড়ে। খাদ্যের দরের ওঠানামা রোধ করতে মধ্যস্থ বাজারে তত্ত্বাবধানে নিয়ন্ত্রণ আছে। সিন্ডিকেটের দুর্নীতির মোকাবেলা করতে হবে যে কোনো ভাবে। জ্বালানি সরবরাহ শৃঙ্খলা ট্র্যাকিং ও মনিটরিং ব্যবস্থা জোরদার করা। অবৈধ দখল সিন্ডিকেট প্রতিরোধ স্বচ্ছতা বৃদ্ধি করতে হবে। আন্তর্জাতিক সহযোগিতা, যেমন খাদ্য জ্বালানি নিরাপত্তার জন্য আন্তর্জাতিক সংস্থা ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমন্বয় করতে হবে এবং প্রযুক্তি ও স্থানীয় সমাজের সেচ ব্যবস্থার কৌশল অবস্থান করতে হবে। সর্বশেষে আমি উপসংহারটা নিয়ে বলতে বাংলাদেশের জ্বালানি সংকট এবং কৃষিতে তার প্রভাব শুধুমাত্র কৃষি উৎপাদনেরই সমস্যা নয়, এটা জাতীয় খাদ্য নিরাপত্তার সমস্যা, বাজার স্থিতিশীলতার সমস্যা, অর্থনীতি এবং জনসাধারণ